শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি লিজা আক্তার, সহকারী শিক্ষক, হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয়। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান। জীববিজ্ঞানের আজকে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোষ বিভাজন অধ্যায় 3। কোষ বিভাজন আমরা জানি কি, কোষ হচ্ছে আমাদের জীবদেহের গঠন ও কার্যকরী এক। জীব বলতে আমরা দুই ধরনের জীবকে বুঝে থাকি, উদ্ভিদ এবং প্রাণী। এই যে উদ্ভিদ এবং প্রাণী, এরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকে ততদিন তারা হুবহু একই রকম থাকে না। উদ্ভিদগুলো প্রথমে ছোট থাকে, পরবর্তীতে উদ্ভিদ এবং প্রাণী উভয় জীব আমাদের পরবর্তীতে কি হয়, ছোট থেকে ধীরে ধীরে বড় হয় এবং তাদের কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে এই প্রক্রিয়াটি হয়ে থাকে। এখন এই যে আমরা কোষের সংখ্যা বৃদ্ধি বলছি, অথবা আমাদের যে জীবনকালের একটা পর্যায়ে আমরা ছোট থাকি, পরে ধীরে ধীরে আমরা বড় হচ্ছি, এই বড় হওয়ার যে প্রধান প্রক্রিয়াটি কাজ করে, গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি হচ্ছে আমাদের কোষের বিভাজন। আমাদের কোষগুলো যদি বিভাজিত না হতো তাহলে আমরা কখনোই ছোট থেকে বড় হতাম না এবং আমাদের কোষের সংখ্যা বৃদ্ধি পেত না। যার ফলে কি হতো, আমরা দৈর্ঘ্য বরাবর অথবা প্রস্থ বরাবর কোনো জীব বড় হতে পারতাম না এবং আমাদের এই বড় হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা আছে কোষ বিভাজনের। তাহলে আজকে আমরা সেই কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। কোষ বিভাজন আসলে আগে সংজ্ঞাটুকু জেনে নিই। কোষ বিভাজনটা কি? কোষ বিভাজন হচ্ছে কি, যে প্রক্রিয়ায় জীব কোষের বিভক্তির মাধ্যমে, আবার বলি জীব কোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি অথবা চারটি কোষের সৃষ্টি হয়, তাকে কোষ বিভাজন বলে। তাহলে কোষ বিভাজন হচ্ছে কি একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে জীব দেহের, উদ্ভিদ অথবা প্রাণী, এই জীব দেহের কি হবে, বিভক্তির মাধ্যমে, অর্থাৎ জীবের যে কোষগুলো আছে সেই কোষগুলো বিভক্ত হয়ে একটি থেকে কখনো দুইটি তৈরি হয়, আবার কখনো চারটি কোষের সৃষ্টি করবে। তাহলে এই যে একটি থেকে দুইটি বা চারটি কোষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই প্রক্রিয়াটাই হচ্ছে কি কোষের বিভাজন। এখন এই কোষ বিভাজনটা আমরা হঠাৎ করেই জানতে পারি না, এইগুলো নিয়ে বিজ্ঞানীরা অনেক সময় ধরে গবেষণা করছিল এবং ঠিক এই পদ্ধতিতেই আমাদের কোষ বিভাজনটাও একসময় আবিষ্কৃত হয়েছে। বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে সামুদ্রিক স্যালামান্ডারের কোষে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করে। এর আগে আমরা কোষ বিভাজন সম্পর্কে খুব ভালো ধারণা পাচ্ছিলাম না। বিজ্ঞানী সামুদ্রিক স্যালামান্ডারের কোষে যখন সর্বপ্রথম কোষ বিভাজনটা লক্ষ্য করে, এরপর আমাদের কোষ বিভাজন সম্পর্কে, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী কিভাবে বড় হচ্ছে সেই বিষয়টা আমরা আরো বিস্তারিতভাবে জানার একটা সুযোগ পেয়ে যাই। এখন এই যে কোষ বিভাজন প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কয়েকটি পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে। তার মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা পদ্ধতি হচ্ছে মাইটোসিস এবং মিয়োসিস। এই দুইটি পদ্ধতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং হচ্ছে এর মাধ্যমে সাধারণত উন্নত শ্রেণীর, অর্থাৎ বহুকোষী জীবদেহের কোষের বিভাজন গুলো হয়ে থাকে। এখন আমরা মাইটোসিস বিভাজন সম্পর্কে কিছু ধারণা নিব। মাইটোসিস বিভাজনটা হয় প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষ তৈরি করে। তাহলে মাইটোসিস বিভাজনে কি হয়, আমরা একটু আগে শুনেছিলাম যে কোষ বিভাজনে একটি কোষ থেকে দুইটি, কখনো চারটি কোষ সৃষ্টি হয়। কিন্তু এই মাইটোসিস বিভাজনের মূল বৈশিষ্ট্য কি, প্রকৃত অথবা সুকেন্দ্রিক কোষে হবে এবং বিভক্তির পর দুইটি অপত্য কোষ তৈরি হয়। এখন এখানে দেখো একটি পাশের চিত্র এঁকেছিলাম আমি ছোট করে একটি বোঝানোর সুবিধার জন্য। যেমন আমাদের যেই কোষটি বিভক্ত হবে আমরা তাকে বলবো মাতৃকোষ, এবং মাতৃকোষ বিভক্ত হয়ে নতুন যে কোষগুলো তৈরি হয় সেই কোষগুলোকে বলা হয় কি অপত্য কোষ। এখানে একটি কোষ বিভক্ত হয়ে দুইটি নতুন কোষে পরিণত হলো বা তৈরি হলো, তাহলে আমরা বলতে পারি যে একটি মাতৃকোষ বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষ তৈরি করলো। তাহলে যেই পদ্ধতিতে বা যে প্রক্রিয়ায় এই রকম একটি কোষ থেকে আমরা দুইটি অপত্য কোষ পাবো বা তৈরি হবে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো কি মাইটোসিস কোষ বিভাজন। এবং আরেকটি পয়েন্ট আছে এখানে, এই কোষ বিভাজন করতে যে কোষগুলো কি করে, কোষের যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস, ক্রোমোজোম এবং সাইটোপ্লাজম, কোষের নিউক্লিয়াস, ক্রোমোজোম এবং সাইটোপ্লাজম বিভাজিত হয় শুধুমাত্র একবার।
এই মাইটোসিস প্রক্রিয়াতে একটি কোষ থেকে দুইটি কোষ হওয়ার জন্য কোষের ভিতরে যে নিউক্লিয়াস থাকবে সেটিও একবার বিভাজিত হবে, ক্রোমোজোমগুলো একবার বিভাজিত হবে, একই রকম ভাবে সাইটোপ্লাজমটাও বিভাজিত হবে একবার, শুধুমাত্র একবারই এটা বিভাজিত হবে। এরপর ক্রোমোজোমের সংখ্যা তথা ডিএনএ এর পরিমাণ সমান থাকে। আমরা জানি আমাদের প্রত্যেকটি জীবের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে এবং প্রত্যেকটি জীবে ক্রোমোজোমের পরিমাণ এবং সংখ্যা সমান থাকে। এখন এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটি থেকে যে দুইটি কোষ হবে সেখানে মাতৃকোষে যতটুকু ক্রোমোজোম থাকবে বা যেই পরিমাণ ক্রোমোজোম থাকবে, আমরা ক্রোমোজোম বলতে বুঝি ডিএনএ এর পরিমাণটাকে, মাতৃকোষে যতটুকু ডিএনএ এর পরিমাণ থাকবে অপত্য কোষ দুইটির মধ্যে হুবহু একই রকম সমসংখ্যক এবং সমপরিমাণ ডিএনএ বর্তমান থাকবে। এবং যেহেতু মাতৃকোষ এবং অপত্য কোষ এই কোষগুলোর মধ্যে ক্রোমোজোমের পরিমাণ তথা ডিএনএ এর পরিমাণ সমান থাকে, সেই জন্য এই সমীকরণে এই বিভাজনটাকে বলা হয় কি সমীকরণে বিভাজন। এর মাধ্যমে জীব দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়। অর্থাৎ আমাদের এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটি কোষ থেকে হুবহু দুইটি কোষ তৈরি হওয়ার মাধ্যমে আমাদের জীব দেহের কোষের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে এবং কোষের সংখ্যাও বৃদ্ধি পাবে। এবং এই কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রতিটি উদ্ভিদ এবং প্রাণী জীবকোষগুলো কি হচ্ছে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বড় হচ্ছে। প্রাণীর দেহকোষে এবং উদ্ভিদের বর্ধনশীল অংশে বিভাজিত হবে। অর্থাৎ এই মাইটোসিস কোষ বিভাজনটা হবে শুধুমাত্র প্রাণীদের দেহকোষে, অন্য কোনো ধরনের কোষে না। আমরা জানি কোষ দুই ধরনের, কোষের অধ্যায়ে আমরা পড়ে এসেছি যে আমাদের দেহের কোষ থাকবে দুই রকম, একটি জনন কোষ আর একটি হচ্ছে দেহকোষ। এখন এই মাইটোসিস প্রক্রিয়াটা হবে শুধুমাত্র দেহকোষের মধ্যে, কখনোই জনন কোষে হবে না। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে দেহকোষের মধ্যে আবার বিভিন্ন রকমের কোষ আছে, স্থায়ী কোষ আছে, ভাজক কোষ আছে। তো এরকম আমাদের উদ্ভিদের ক্ষেত্রে শুধুমাত্র বর্ধনশীল অংশে, যেই অংশটা বর্ধিত হচ্ছে, অর্থাৎ বর্ধনশীল অংশে যে ভাজক কোষগুলো থাকবে বিভাজনের ক্ষমতা সম্পন্ন, শুধুমাত্র সেই অংশগুলোতে, যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, পাতা, ভ্রূণমুকুল ইত্যাদি যে অংশগুলো থাকবে, যেখানে উদ্ভিদের বর্ধনশীল অংশে ভাজক কোষ থাকবে, শুধুমাত্র সেইখানটায় কি হবে আমাদের এই মাইটোসিস কোষ বিভাজনটা সম্পন্ন হয়ে থাকে। এখন আমরা জেনে নিই এই যে মাইটোসিস কোষ বিভাজন এটা আমাদের কি কি কাজে ব্যবহৃত হয় বা আমাদের জন্য কেন দরকার বা কি গুরুত্ব। মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বগুলো হচ্ছে, প্রথম একটা পয়েন্ট, দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি। অর্থাৎ আমাদের জীব দেহের, আমি বলেছিলাম যে এই বিভাজনটা হয় উদ্ভিদের বা প্রাণীর দেহকোষে। তাহলে এই দেহ কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে যেহেতু উদ্ভিদ এবং প্রাণীর দৈহিক বৃদ্ধি ঘটে থাকে, তাহলে আমরা বলতে পারি যে মাইটোসিস কোষ বিভাজনের কারণে আমাদের দৈহিক বৃদ্ধি সম্পন্ন হয় এবং আমাদের দেহ গঠন করার জন্য শুধুমাত্র একটি কোষ দরকার হয় না, বহুকোষী জীবে অনেকগুলো কোষ মিলে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়। কাজে আমাদের দেহ গঠনের জন্য এই মাইটোসিস বিভাজনটা অনেক গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি যে একটি উদ্ভিদ বা প্রাণীর যখন ছোট থাকে বা ভ্রূণ অবস্থায় থাকে, সাধারণত কি থাকে, একটি কোষ জাইগোট থাকে, পরে একটি কোষ থেকে দুটি, দুটি থেকে চারটি, এভাবে অসংখ্য কোষ তৈরি হয় এবং কোষের এই সংখ্যা বৃদ্ধির মাধ্যমে উদ্ভিদ বা প্রাণীর একটা নির্দিষ্ট আকৃতি লাভ করে। অর্থাৎ আমাদের উদ্ভিদ এবং প্রাণীর জীব দেহের গঠনের জন্য এবং এই জীব দেহের বৃদ্ধি পাওয়ার জন্য, আমাদের দৈহিক বৃদ্ধির জন্য কি মাইটোসিসটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর প্রজনন। আমরা জানি যে উদ্ভিদ বা প্রাণী সব সময় সংখ্যা বৃদ্ধি করে থাকে এবং উদ্ভিদ প্রাণীর হুবহু একই রকম আরেকটি উদ্ভিদ বা প্রাণী তৈরির যে পদ্ধতি, সেটাকে আমরা প্রজনন বলে থাকি। এখন এই প্রজননের ব্যাপারে দুই ধরনের উদ্ভিদ এবং প্রাণী আছে, একটি হচ্ছে এককোষী বা নিম্ন শ্রেণীর উদ্ভিদ বলে থাকি, আবার কিছু উদ্ভিদ বা প্রাণী আছে যারা বহুকোষী। এখন সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদ প্রাণী এবং এককোষী যে উদ্ভিদ প্রাণীগুলো আছে, সেই উদ্ভিদ এবং প্রাণীর প্রজননের জন্য দেখা গেছে উদ্ভিদগুলো দৈহিক প্রজনন বা অঙ্গজ প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। আবার কিছু উদ্ভিদ প্রাণী আছে যারা নিজেদের সংখ্যা বৃদ্ধির জন্য এই কাজটি করে থাকে, অযৌন পদ্ধতির মাধ্যমে যে জন্মটা করে থাকে, সেখানে এই মাইটোসিস কোষ বিভাজনটা হয়ে থাকে। এরপর নির্দিষ্ট আকার, আয়তন রক্ষা। এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে যে একটি কোষ থেকে হুবহু দুইটি কোষ তৈরি হচ্ছে, অপত্য কোষ, এই অপত্য কোষগুলোর প্রত্যেকটি কোষে
স্বাভাবিক যে আকার আকৃতি এবং আয়তন আছে সেই আয়তনগুলো স্বাভাবিক অবস্থায় যেরকম থাকে হুবহু একই রকমের অপত্য কোষগুলো তৈরি হচ্ছে। মাতৃকোষের আকার যেরকম থাকবে অপত্য কোষের আকারটাও ঠিক একই রকম থাকবে। মাতৃকোষের যে সমস্ত গুণগুলো থাকবে সবগুলো গুণ অপত্য কোষের মধ্যে বর্তমান থাকবে এবং এইভাবে কি হয় নির্দিষ্ট আকার এবং আয়তন রক্ষা করা সম্ভব হয় প্রতিটি কোষের মধ্যে। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা। যেহেতু আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয়, কারণ এখানে আমাদের নিউক্লিয়াসের মধ্যে যেই পরিমাণ কোষ ক্রোমোজোম থাকার কথা হুবহু একই রকমের গুণ সম্পন্ন ক্রোমোজোম অপত্য কোষের মধ্যেও থাকে। যেহেতু মাতৃকোষ এবং অপত্য কোষের নিউক্লিয়াসের আকার এবং আকৃতি, নিউক্লিয়াসের পরিমাণ এগুলো সবগুলো একই রকম থাকে, সাইটোপ্লাজমের অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো থাকে কোষীয় অঙ্গাণুগুলো এই সবগুলো বৈশিষ্ট্য যেহেতু একই রকম এবং হুবহু একই রকমই থাকে, সেহেতু আমাদের কি হয় এই নতুন সৃষ্ট কোষে এবং মাতৃকোষে নিউক্লিয়াসের এবং সাইটোপ্লাজমের এই ভারসাম্যটা বা ব্যালেন্সটা খুব ভালো রক্ষা হয়। ক্রোমোজোমের সমতা রক্ষা। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে ক্রোমোজোম, যেটা যার মধ্যে কি থাকে ক্রোমোজোম বলতে আমরা মূলত বুঝি যে ডিএনএ এর পরিমাণ। এখন এই ডিএনএ গুলো আমাদের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য প্রকাশ বা নিয়ন্ত্রণের জন্য কাজ করে থাকে। এখন এই ক্রোমোজোম গুলোর সমতা রক্ষা পায় মাইটোসিস বিভাজনের মাধ্যমে। যেহেতু মাইটোসিস বিভাজনের আমি বলেছিলাম যে এটি একটি সমীকরণিক বিভাজন, হুবহু একই রকমের অপত্য কোষ তৈরি হয় দুটি, কাজেই মাতৃকোষে যেই পরিমাণ ক্রোমোজোম থাকে অপত্য কোষেও ঠিক একই পরিমাণ ক্রোমোজোম বিদ্যমান থাকে, যার ফলে কি হয় নতুন তৈরি কোষগুলো মাতৃকোষ থেকে আলাদা হয় না, দেখতে হুবহু একই রকম থাকবে এবং তাদের কাজ করার যে গুণাগুণ সেটাও ঠিক একই রকমই থাকবে এই ক্রোমোজোমের সমতা রক্ষার কারণে। এরপর ক্ষত স্থান পূরণ। বিভিন্ন কারণে জীবের দেহ দুর্ঘটনার শিকার হতে পারে। এখন উদ্ভিদ বা প্রাণী কোনো কারণে যদি দুর্ঘটনার শিকার হয় তাহলে আমরা জানি কি সেখানে দেহে কোনো ক্ষত স্থান তৈরি হতে পারে। এখন এই ক্ষত স্থানগুলো প্রাকৃতিক ভাবে হতে পারে, কৃত্রিম ভাবে হতে পারে, মানুষের তৈরি কোনো কারণে হতে পারে, যে কোনো ভাবে হতে পারে। এই ক্ষত স্থানগুলো যখন একটা স্থানে ক্ষতের তৈরি হবে অর্থাৎ কোষগুলো নষ্ট হয়ে যাবে বা কোষের পরিমাণ কোনো কারণে কমে যাবে, সেই জায়গাটা যদি ভরাট করতে হয় তাহলে আমাদের হুবহু একই রকমের কোষ দিয়ে সেখানে ভরাট করা সম্ভব। এবং একই রকম কোষ কোন পদ্ধতিতে তৈরি হয় আমাদের মাইটোসিসের মাধ্যমে আমরা পেয়ে থাকি। যেহেতু মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একই রকম কোষ তৈরি হবে এবং কোষের সংখ্যা বৃদ্ধি পাবে, সেহেতু দেহে কোনো ক্ষত তৈরি হলে সেই ক্ষত স্থানগুলো আমরা এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় দেখতে পাই যে সেই ক্ষত স্থানগুলো পূরণ করা সম্ভব। এরপর গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। যেহেতু মাইটোসিস কোষ বিভাজনে একই রকম গুণ সম্পন্ন অর্থাৎ সম গুণ সম্পন্ন এবং সম আকৃতির কোষ তৈরি হচ্ছে, কাজে এই ক্ষেত্রে দেখা যায় কি নতুন তৈরি কোষ এবং পুরনো কোষগুলোর মধ্যে একটা সামঞ্জস্য বিধায় থাকে এবং এর ফলে গুণগত যে বৈশিষ্ট্যগুলো থাকে অর্থাৎ ক্রোমোজোমের কাজ করার ক্ষমতা বা নির্দিষ্ট যে বৈশিষ্ট্য চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছিল কোষের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো হুবহু একই রকম থাকে। এখানে নতুন করে কোনো বৈশিষ্ট্যের তৈরি হওয়ার সম্ভাবনা কম থাকে এবং এর ফলে আমাদের কি হয় গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা বজায় থাকে এবং প্রতিটা জীব দেহে এই গুণগত বৈশিষ্ট্যগুলো ঠিক থাকে। জনন কোষের সংখ্যা বৃদ্ধি। জনন কোষের তৈরি হওয়ার যে পদ্ধতিটা সেই জায়গায় আমরা জানি যে অন্য ধরনের একটা কোষ বিভাজন হয়ে থাকে জনন কোষে, কিন্তু জনন কোষ তৈরি হয়ে যাওয়ার পর যখন জনন কোষগুলোর সংখ্যা বৃদ্ধি পাওয়া দরকার হয়, জনন কোষগুলোর সংখ্যা বৃদ্ধি বা পরিমাণ বৃদ্ধির জন্য যে পদ্ধতিটা কাজ করে সেই পদ্ধতিটা হচ্ছে কি মাইটোসিস পদ্ধতি। এই মাইটোসিস পদ্ধতির মাধ্যমে জনন কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে থাকে এবং জনন কোষের যদি সংখ্যা বৃদ্ধি না ঘটতো তাহলে আমাদের প্রজননের সময় দেখা যেত আমরা বাধার সম্মুখীন হচ্ছি। এই প্রজননে জনন কোষের সংখ্যা বৃদ্ধিটাও আমাদের মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। এখন এই মাইটোসিস প্রক্রিয়া কি শুধু উপকার করে থাকে না, এটা মাঝে মাঝে আমাদের জন্য অপকারও বয়ে নিয়ে আসে। যেমন সেটা কি হতে পারে অনিয়ন্ত্রিত মাইটোসিস। যদি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে স্বাভাবিকভাবে একটি থেকে দুইটি কোষ তৈরি করে থাকে, যদি কখনো এই মাইটোসিস বিভাজনটা নিয়ন্ত্রিত না হয়ে অনিয়ন্ত্রিত হয়ে যায়, দেখা গেছে একটা কোষ থেকে আমাদের তৈরি হওয়ার কথা ছিল 10টা কোষ বা 12টা কোষ, সেখানে যদি 12টা কোষ না হয়ে এই কোষ বিভাজনটা চলতেই থাকে তাহলে দেখা যাবে কি সেখানে হঠাৎ করে অনেকগুলো কোষ তৈরি হয়ে গেল। তাহলে এই অতিরিক্ত কোষগুলো তখন কোথায় যাবে? আর কোথাও যায় না। সেই অতিরিক্ত কোষগুলো একসাথে জমা বেঁধে
তারা কি একটা পিন্টের তৈরি করে, যার ফলে টিউমার তৈরি হয় এবং পরবর্তীতে টিউমার থেকে ক্যান্সারের আকৃতি ধারণ করে। এখন শরীরে যদি কোনো কারণে ক্যান্সারের জীবাণু থাকে তাহলে সে কি করে, আমাদের এই কোষ বিভাজনের যে একটা নির্দিষ্ট স্বাভাবিক প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটি নষ্ট করে দেয় এবং এর ফলে দেখা যাচ্ছে কি আমাদের এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজন শুরু হয়ে যায় এবং মাইটোসিস কোষ বিভাজনটা যদি কখনো অনিয়ন্ত্রিতভাবে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা টিউমার বা ক্যান্সার কোষ তৈরি হওয়ার একটা প্রবণতা দেখতে পারি এবং যেটা আমাদের উদ্ভিদ বা প্রাণীর জন্য ক্ষতিকর হয়ে থাকে। তাহলে আজকে আমরা মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জানলাম। আমি আশা করব তোমরা বাসায় প্রত্যেকে বইয়ের মাইটোসিস কোষ বিভাজনের যে অংশটুকু আছে এই অংশটুকু বুঝতে পেরেছো এবং এই অংশটুকু বাসায় পড়বে। আমরা আমাদের আগামী ক্লাসে মাইটোসিস কোষ বিভাজনটা কি প্রক্রিয়ায় হচ্ছে, কি ধাপে হচ্ছে সেই ধাপগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।